নমস্কার, ডক্টর সাজেশন চ্যানেলে আজকে আপনাদের স্বাগতম। আমি ডক্টর পারমিতা রয়। আমি কারেন্টলি অ্যাটাচড উইথ মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া অ্যাজ আ কনসালটেন্ট ইন গাইনোকোলজিক্যাল অনকোলজি। তো দিস ইজ দ্য মান্থ অফ জুন অ্যান্ড এই মাসে আমরা অবজার্ভ করছি ইউট্রাইন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো ইউট্রাইন ক্যান্সার বলতে আমরা ঠিক কি বুঝি? এটা দুটো টাইপের হয়। একটা যে কমন টাইপ সেটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, অর্থাৎ যেটা ইউট্রাসের ইনার লাইনিং থেকে অরিজিন হয়। আর একটা রেয়ারের ভ্যারাইটি হলো ইউট্রাইন সার্কোমা, যেটা ইউট্রাসের মাসল লেয়ার থেকে অরিজিন হয়। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এটার সিমটম কি কি, অর্থাৎ কি কি লক্ষণ নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে? মোস্ট কমন সিমটম হলো অ্যাবনর্মাল ব্লিডিং, যার মধ্যে আরো কমন হলো পোস্ট মেনোপোজাল ব্লিডিং। পোস্ট মেনোপোজ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ অলরেডি পেশেন্ট মেনোপোজ অ্যাটেন্ড করে গেছে, যার ১ মাস মাসিক সরি 1 ইয়ার মাসিক যদি বন্ধ থাকে তখন তাকে আমরা বলি মেনোপোজ। তারপরে যদি ১ ড্রপও ব্লিডিং হয় সেটাও কিন্তু সাসপিশিয়াস। তো এমন নয় যে একবার ব্লিডিং হলো মানে এটাকে এড়িয়ে দেওয়া যায়, এরকম কিন্তু নয়। মেনোপজ অ্যাটেন্ড করার পরে যখনই ব্লিডিং হবে তখনই কিন্তু ডক্টরকে কনসাল্ট করতে হবে। অ্যান্ড আরো কি প্রবলেম নিয়ে পেশেন্ট আসতে পারে সেটা হলো পেরিমেনোপোজাল অ্যাবনর্মাল ব্লিডিং, অর্থাৎ যাদের বয়স মোর দ্যান 40 or 45 ইয়ার্স তাদের অনিয়মিত ব্লিডিং হচ্ছে কিংবা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, পিরিয়ডের সাথে অতিরিক্ত পেইন হচ্ছে, কিংবা ইন্টারমেনস্ট্রুয়াল অর্থাৎ পিরিয়ডের মাঝে মাঝে স্পটিং কিংবা ব্লিডিং হচ্ছে। এগুলোও কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। এই সমস্ত যদি সমস্যাগুলো হয় তখনও কিন্তু ডক্টরকে কনসাল্ট করতে হবে। এগুলো হলো মেইনলি ইউট্রাইন ক্যান্সারের আর্লি স্টেজের সিমটম। কিন্তু যখন ক্যান্সারটা অলরেডি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তার সাথে সাথে কিন্তু অ্যাবডোমিনাল একটা পেইন, ব্যাক পেইন কিংবা একটা ভেজাইনাল ডিসচার্জ, ওয়েট লস এবং অ্যাবডোমিনাল সুয়েলিং, এই সমস্ত সমস্যাগুলো নিয়েও পেশেন্ট আসতে পারে। এবার এই যে ইউট্রাইন ক্যান্সার অর্থাৎ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তার পিছনে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? এটাকে যদি আমরা ভাগ করি, কিছু পার্সোনাল ফ্যাক্টর আছে, যেমন ওবেসিটি। এছাড়াও কিছু হতে পারে কিছু হরমোনাল ফ্যাক্টর, যেমন যদি ইনফার্টিলিটির হিস্ট্রি থেকে থাকে কিংবা পিসিওএস থেকে থাকে কিংবা একটা প্রলংড একটা হরমোনাল থেরাপির এক্সপোজারের হিস্ট্রি আছে উইথ অনলি ইস্ট্রোজেন থেরাপি। এছাড়াও কিন্তু যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে সেক্ষেত্রেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কটা বেড়ে যায়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো সেটা হলো জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ হেরিডিটারি ফ্যাক্টর। ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে এবং সেই ক্যান্সারগুলো মূলত কি কি? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। এই সমস্ত ক্যান্সারের হিস্ট্রিগুলো থাকে যদি, সেক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি মেম্বারদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটাকে বলা হয় লিঞ্চ সিনড্রোম। তো এবার আসা যায় কিভাবে ক্যান্সারটা ডিটেক্ট করা যায় এবং ট্রিটমেন্টটা কি? তো ক্যান্সার ডিটেক্ট মানে হলো এই যে যেগুলো অলরেডি বললাম, যে এই সমস্ত সিমটমগুলো থাকলে পেশেন্ট যখন একজন ডক্টরকে ভিজিট করে তার প্রথম স্টেপ হলো এক্সামিনেশন। এবং তখন যদি কিছু সাসপিশিয়াস মনে হয় তখন কিন্তু একটা ওপিডি বেসিসে একটা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নেওয়া সম্ভব। আর যদি সেখানে ফেলিয়ার হয় কিংবা কোনো পেইন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডে কেয়ার বেসিসে হিস্ট্রোস্কোপির মাধ্যমে একটা স্যাম্পলিং নেওয়া সম্ভব। হিস্ট্রোস্কোপি হলো একটা ক্যামেরার মাধ্যমে ইউট্রাসের মধ্যে দেখে নেওয়া এবং মোটামুটি এটা পেনলেস প্রসিডিওর। তো তার বায়োপসি রিপোর্টের উপর ডিপেন্ড করে নেক্সট ট্রিটমেন্টটা কিন্তু প্ল্যান হয়। আর এটা একদমই মিথ যে ক্যান্সার মাত্রই আমাকে কিন্তু পেট সিটি করতে হবে, এরকম নয়। তার অল্টারনেটিভ আছে, যেমন ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি কিংবা দরকার পড়লে এমআরআই, অর্থাৎ আর যদি দরকার পড়ে সেক্ষেত্রে সিটি স্ক্যানও করা যায়। পেট সিটি তখনই দরকার যখন ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, আর্লি স্টেজে কিন্তু এর তেমন রোল নেই। এবার এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মেইন পোর্শনটাই কিন্তু ধরা পড়ে আর্লি স্টেজে। তো তার ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হলো সার্জারি। এবং এখানে আরেকটা মিথ আছে, সেটা হলো যে ক্যান্সার মাত্রই সেটা হয়তো ওপেন সার্জারি করতে হয়, আদারওয়াইজ সেটা হয়তো স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটা একদমই মিথ। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সেটা মিনিমালি ইনভেসিভ সার্জারি অর্থাৎ ল্যাপারোস্কোপি এন্ড রোবোটিক সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব। এবং সার্জারিটা কিন্তু ক্যান্সারের মতো করেই করা উচিত, অর্থাৎ শুধুমাত্র ইউট্রাস বাদ দিয়ে দেওয়া নয়, পুরোপুরি অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্স মেনটেন করেই কিন্তু সার্জারি করা উচিত। তাই যখনই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডিটেক্ট হলো তখন সার্জারিটা কিন্তু একজন অঙ্কোসার্জন, প্রেফারেবলি গাইনি অঙ্কোসার্জনের কাছেই করানো উচিত। দেন হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? সার্জারি হয়ে গেল, আর যদি মিনিমালি ইনভেসিভ সার্জারি হয় তো নেক্সট ডেতেই কিন্তু পেশেন্ট ডিসচার্জ হয়ে যায় এবং সে নর্মাল লাইফে ব্যাক করে যেতে পারে। তো ফাইনাল বায়োপসি রিপোর্ট আসতে মোটামুটি টাইম লাগে 2 উইকস। তো সেই রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা একটা স্টেজ নির্ধারণ করি এবং তার পরবর্তীকালে কি কি অ্যাডজুভেন্ট থেরাপি ওনার লাগতে পারে সেটা ডিসাইড হয়। যদি মানে বায়োপসির ওপর ডিপেন্ড করে এবং বিভিন্ন মলিকুলার টেস্টের ওপর ডিপেন্ড করে ওনার অ্যাডজুভেন্ট থেরাপিটা ডিসাইড হয়। লো রিস্কের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডজুভেন্ট থেরাপি লাগে না,
শুধুমাত্র ফলো আপে থাকতে হয়। যদি ইন্টারমিডিয়েট কিংবা হাই রিস্ক হয়, সেটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে সেটাকে রেডিয়েশন থেরাপি, রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি অর কেমোথেরাপি লাগতে পারে। মানে এটাও আমরা জানতে পারলাম যে ক্যান্সার মাত্রই কিন্তু কেমোথেরাপি লাগবেই এমন কিন্তু নয়। আর্লি স্টেজে শুধু সার্জারি এনাফ, অ্যাডভান্স স্টেজে গিয়ে কেমোথেরাপি লাগে, অ্যান্ড ইন্টারমিডিয়েট স্টেজে গিয়ে রেডিয়েশন লাগে ইন কেস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তারপরে আরেকটা আসা যাক, আমি যেটা অলরেডি বললাম যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মোটামুটি 40 or 45 ইয়ার্সের যারা বেশি তাদেরই চান্সটা মেনলি হয় এবং তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট। কিন্তু যদি ইয়াঙ্গার গ্রুপে একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ধরা পড়ে, যাদের প্রেগনেন্সি কমপ্লিট নয়, যারা হয়তো এখনো মা হননি, তাদের ক্ষেত্রে কি হিস্টেরেক্টমি করে দিতে হবে? না, সেটাও কিন্তু নয়। সেক্ষেত্রে আরেকটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে, সেটা হলো হরমোনাল থেরাপি, কিংবা আরেকটা যেটা বলা হয় মিরেনা থেরাপি, যেটা লোকাল একটা হরমোনাল থেরাপি। তো সমস্ত কিছুরই কিন্তু অ্যান্সার আছে। এমন নয় যে ক্যান্সার ডায়াগনোসিস হলো মানেই সেটাকে লুকিয়ে যেতে হবে। এটা একটা রিপ্রোডাক্টিভ অর্গান, একটা ফিমেল প্রাইভেট পার্টের ক্যান্সার, মানে সেটা লুকিয়ে যাওয়ার কিছু নয়। দিস ইজ নট আ ট্যাবু। আপনাকে এগিয়ে আসতে হবে এবং আমরা সিমটম গুলোকে প্রেজেন্ট করতে হবে। বাড়ির লোকের সাথে আসুন কিংবা আমাদের কাছে ডাইরেক্টলি আসুন, কারণ ক্যান্সারের অ্যান্সার আছে। সেটাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয়, দ্যাট ইজ কিওরেবল। অ্যান্ড এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তো অবশ্যই কিওরেবল। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।